নমস্কার, বিনি আর সঙ্গে গল্প। আজকে আমি আপনাদেরকে এমন একটা গল্প শোনাতে এসেছি বা শুনবো আমরা সকলে, যেটা অনেকেই হয়তো আগে কখনো শুনিনি। তো চলুন ঝটপট করে শুনে নিই। আজকের গল্পটা হবে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখক দোকানেরই বউ। আমাদের পারস্পরিক সম্পর্কে বিশ্বাস তো সততার ভিতের উপর দাঁড়িয়ে। এই ভিত যখন টলে, সম্পর্কের হিসেব নিকেশ শুরু হয়ে যায়। এমনই এক গল্প আজ আপনাদের শোনাবো। লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের কলমে দোকানেরই বউ। আপনারা অনেকেই গল্প শুনে মতামত জানতে চাই। গল্পটা ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। আর হ্যাঁ, পরবর্তী গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুনতে থাকুন গল্প বিনি সঙ্গে গল্প। সরলার পায়ে সবসময় মল থাকে। মল বাজাইয়া হাঁটেন সরলা ঝমর ঝমর। চুপি চুপি নিঃশব্দে হাঁটিবার দরকার হলে মল সরলা খুলিয়া ফেলেন না, উপরের দিকে ঠেলে তুলিয়া শক্ত করিয়া মাংসর পেশিতে আটকিয়া দেয়। মল আর বাজে না। প্রথম শম্ভু এ খবর রাখিত না। ভাবিত বউ আশেপাশে আসিয়া পৌঁছানোর আগেই আসিবে মলির আওয়াজের সংকেত। পিছন হইতে মোটর আসিবা হর্নের শব্দ আসে। কবার বিপদে পড়িয়া বউয়ের মলের উপর শম্ভুর নির্ভর দুটিয়া গিয়েছে। ঘোষপাড়ার প্রধানতম পথটার ধারে একখানা বড় টিনের ঘরে সামনের খানিকটা অংশে বাঁশের মাচার উপর শম্ভুর দোকান। মাটির হাঁড়ি, গামলা, কেরোসিন কাঠের তক্তা, চৌকো চৌকো খোপ, ছোট বড় বারকোশ, চটের বস্তা ইত্যাদি আধারের উপর রক্ষিত। মাঝখানে শম্ভুর বসিবারও পয়সা রাখিবারও ছোট চৌকি। হাত ও লোহার হাতা বাড়িয়া এখানে বসিয়া শম্ভু অধিকাংশ জিনিসই লাগাল পায়। পিছনে প্রায় এক মানুষ উঁচু পাঁচসারি কাঠের শাক, সাবু, বার্লি ও দানাদার চিনি রাখিবারই জন্যে এক পাশে কাজ বসানো হলদে রঙের টিন। এলাচ, লবঙ্গ প্রভৃতি দামি মশলা নানা আকারে পারত, লণ্ঠনের চিমনি, দেশলাইয়ের প্যাকেট, কাপড় কাচা গায়ে মাখা সাবান, জুতার কালি, লজেন্সুস এবং মুদিখানা ও মণিহারি দোকানের আরো অনেক বিক্রি ও পদের সমাবেশে দাগগুলি ঠাসা। তাকের 3 হাত পিছনে শম্ভু স্বয়ংঘরে মাটি লেপা চাচের বেলার দেয়াল। তাক আর দেয়ালের সমানকারে রক্ষণাবেক্ষণে যে সরু আবছা অন্ধকার গলু সৃষ্টি হইয়াছে, শম্ভু সেটা অন্তরে যাতায়াত করার পথ। সরলা বউ মানুষ, অন্তরে তার থাকার কথা। কিন্তু সরলা মাঝে মাঝে করে কি, পায়ের মল উপরে ঠেলিয়া দিয়া চুপি চুপি তাকের জিনিসের ফাঁকে চোখ পাতিয়া দাঁড়িয়ে থাকে। স্বামীর দোকানদারি দেখে এবং খদ্দারের সঙ্গে আলাপ আলোচনা শোনে। বাড়িতে শম্ভু খুব নিরীহ শান্ত প্রকৃতির চুপচাপ মানুষ, কিন্তু দোকানে বসিয়া খদ্দেরের সঙ্গে তাকে কথা বলিতেও হাসি তামাশা করিতে সরলা অবাক হয়ে যায়। মানুষ বুঝিয়া এমন সব হাসির কথা বলে শম্ভু যে তাকের আড়ালে সরলার হাসি চাপিতে প্রাণ বেরিয়ে যায়। ক্রেতারা যদি পুরুষ হয় তবে শম্ভুর ব্যবহারে এরকম মজা লাগে সরলার। কিন্তু দুঃখের বিষয়, শম্ভুর দোকানে শুধু পুরুষেরাই জিনিস কিনতে আসে না। বেচা কেনা শেষ হওয়া পর্যন্ত সরলা অপেক্ষা করেন। তারপর পায়ের মলগুলি আলগা করিয়া দেয় এবং মাটিতে লাথি মারার মতো জোরে জোরে পা ফেলিয়া ঝমর ঝমর মল বাজাইয়া অন্দরে যায়। শম্ভু ভিতরে আসে। একটু পরে দেখিতে পাই ওনার নিবিয়া আছে।
ভাত ডালে হাড়ি গড়াগড়ি দিতেছে উঠানে, আর স্বয়ং সবলা গড়াইতেছে রোয়াকে। অন্য দুর্লক্ষগুলি শম্ভু তেমন গুরুতর মনে করে না। ঘরে 3 পুরুষের পালকের প্রশস্ত সুখসজ্জা থাকিতে রোয়াকে ছেঁড়া মাদুরে কালা কানা বোবা ও বিকৃত মুখে সরলাকে পড়িতে দেখিতে সে কাবু হইয়া যায়। তারপর অনেকক্ষণ তাকে ওজন করিয়া কথা বলিতেও সোহাগ জানাইতে হয়। একটা মানুষকে হাসানোর মধ্যে যে দোষের কিছুই নাই, আরো একটা মানুষ কেন তা বুঝিতে পারে না বলিয়া অনেক আফসোস করিতে হয়। আর অজস্র পরিমাণে খরচ করিতে হয় দোকানে বিক্রির জন্য রাখা লজেঞ্চুস। সরলা একেবারে লজেঞ্চুস খাওয়ার রাক্ষসী, তাও যদি কম দামি লজেঞ্চুস খাইয়া তার স্বাদ মিটিত। পয়সায় যে লজেঞ্চুস শম্ভু দুধের বেশি বিক্রি করে না, কেউ 4 পয়সার কিনিলেও একটি ফাও দেয় না, সেইগুলি সরলার গোবরাশি গেলা চাই। তারপর সরলা কালাক্ত কানাক্ত ও বোবাক্ত খুঁজে এবং রাগের আগুন নিভিয়ে যায়। তবে একটা উদাস উদাস অবহেলার ভাব, কথায় কথায় অভিমান করিয়া কাঁদো কাঁদো হওয়া, এই সমস্ত ওষুধ হিসেবে দরকার হয় একখানা শাড়ি। দামি নয়, সাধারণ একখানা শাড়ি, ডুরি হইলেই ভালো। 1 বছর মোটে দোকান করিয়াছে শম্ভু। এর মধ্যে এমনই ভাবিয়া এই ধরনের অন্যভাবে সরলা 7খানা শাড়ি আদায় করিয়াছে। সাধারণ কম দামি শাড়ি, দূরে হইলেই ভালো। তবু বছরের শেষে চৈত্র মাসে কয়েক তারিখে অকারণে শম্ভু তাকে আরো একখানা ডুরে শাড়ি কিনিয়া দিল। বলিল অবশ্য যে ভালোবাসিয়া দিয়েছে। একটু বাড়াবাড়ি রকমের ব্যগ্রতার সঙ্গে একটু বাড়াবাড়ি রকমের স্পষ্ট করিয়া বলিল, কিন্তু বিনা দোষে 7 বার জরিমানা আদায়কারী বউকে এইরকম কেউ কি দেয়? যাই হোক, শাড়ি পাইয়া এত খুশি হইল সরলা যে আর একদণ্ড স্বামীর বাড়িতে থাকিতে পারিল না। বেড়ার ওপাশে শ্বশুর বাড়িতে গিয়া হাজির হলো। শম্ভুর বাড়িটা আসলে আস্ত একটা বাড়ি নয়, একটা বাড়ির একটা টুকরো অংশ মাত্র, 3 ভাগের 1 ভাগ। দোকান ঘর ও শয়নঘর ভাগ করা বড় ঘরখানা। উত্তরের ভিটায় আরো একখানা ছোট ঘর, তার পাশে রান্নাঘরে একটু চালা, আর শয়নঘরের কোণ হইতে রান্নার চালাটা কোণ পর্যন্ত মোটা শক্ত ডবল চাচের বেড়া দিয়ে ভাগ করা 3 কোণা 1 টুকরা উঠান। শম্ভু ওরা 3 ভাই কিনা, তাই বছর খানিক আগে এই রকম ভাবে পৈতৃক বাড়িটা ভাগ করা হইয়াছিল। বেড়ার এপাশ থেকে শম্ভুর 1 ভাগ এবং ওপাশে অন্য 2 ভাইয়ের বাকি 2 ভাগ। এপাশে শম্ভু আর সরলা থাকে, ওপাশে একত্র থাকে শম্ভু দাদা দীননাথ এবং ছোট ভাই বৈদ্যনাথ, তাদের বউ আর ছেলে মেয়ে, শম্ভুর বিধবা মা এবং মাসি এবং শম্ভু 2টি বোন। এভাবেই শুধু বউটুকি লইয়া বাড়ির উঠানে বেড়া দিয়া ভিন্ন হওয়ার জন্য শম্ভুকে ভয়ানক স্বার্থপর মনে হইল। আসল কারণটা কি? কিন্তু তা নয়। 1 বছর আগে শম্ভু ছিল বেকার। সরলার দোকানদার বিষ্ণুচরণ তখন অবিকল এই রকম ভাবে ভিন্ন হওয়ার সত্ত্বে জামাইকে দোকান করার টাকা দিয়েছিল। সুতরাং বলিতে হয়, স্বামীকে ভেড়া বানিয়াই নয়, বর্তমান সুখ ও স্বাধীনতাটুকু সরলা তার বাপের টাকাতেই কিনিয়েছিল। কি সুখ সরলার, কি স্বাধীনতা! বেড়ার উপাসে যাদের কাছে এসেছিল একটা বেকার লোকের বউ, বেড়ার এপাশে এখন তাদের শোনাইয়া ঝমর ঝমর মল বাজাইয়া হাঁটিতে তার কি গর্ব, কি গৌরব! ওদিকটা টানাটানি সংসারের তুলনায় তা কি সচ্ছলতা! একটু মুখ ভার করিলেই তা দূরে সারিয়া আসে, না করিলেও আসে। ডুরির শাড়িখানা দেখিয়া বেড়ারই ওপাশে অনেকে অনেক রকম মন্তব্য করিল। তার মধ্যে সবচেয়ে করা হইল,
ছেঁড়া মহিলা কাপড় পরা বড় যা কালীর মন্তব্য। শীর্ণ মুখে হিংসা করিয়া বলিল, না চেন্নে ভালি সেজে গুরুজনদের সামনে আসতে তো লজ্জা করে না মেজ বউ? যা যা, নাচতে কি আর ভো লাগে যা স্বামীকে। ছোট যা খিন্তির মাথায় একটু ছিট আছেন, কিন্তু এই শোনে। সে খিলখিল করিয়া হাসিয়া বলিল, ঝমঝম ঝম যা মল বাজে যা সারাদিন, মেজদি নিশ্চয় দিন রাত্রি নাচিয়ে দিদি। পান খাবে মেজদি? হঠাৎ ভাসুরের আবির্ভাব ঘটায় লম্বা ঘুমটা টানিয়া সরলা একটু মাথা নাড়ল। বিনোনাথ গম্ভীর গলায় বলিল, মেজ বউ কেন এসেছ কুটুই? বিবাহী 3 মাসের মধ্যে স্বামী কর্তৃক পরিত্যক্ত কাঠের মতো সরু কুটিল বলিল, এমনি এমনি আসবার দরকার? বলিয়া দীননাথ সরিয়া গেল। সরলা ঘুমটা খুলিল এবং বৈদ্যনাথ আসিয়া পরে খেমতি টানিল ঘুমটা। বৈদ্যনাথ একটু রসিক মানুষ। শম্ভু কেবল দোকানে বসিয়া বাছা বাছা খদ্দারের সঙ্গে রসিকতা করে। বৈদ্যনাথ সময় অসময় মানুষ অমানুষ বাছে না। সম্ভবত রাত্রে তার রসিকতা চাপিয়া চাপিয়া হাসিয়া বলিয়া খেমতির মাথায় যখন তখন কারণে অকারণে খিলখিল করিয়া হাসিয়া উঠিয়া ছিট দেখা দিয়েছে। সে আসিয়া বলিল, মেজ বৌঠান যে সেজে গুজে, কি সৌভাগ্য, কি সৌভাগ্য! কার মুখ দেখে উঠেছিলাম। ও পটি, দে দে, বসতে দে। ছুটে একটা দামি আসন নিয়ে আয় গে ছিনাদ বাবুর বাড়ি থেকে। এইরকম করে সকলের সরলার সঙ্গে। কেবল শম্ভুর মা বড় ঘরের দাওয়ার কোণে বসিয়া নিঃশব্দে নির্ভীক চিৎকে মালা জপিয়েছে। সরলা সামনে আসিয়া ঢিপ করিয়া প্রণাম করিলেও চাহিয়া দেখে না। সরলা পায়ে হাত দিতে গেলে শুধু বলে, নতুন কাপড় পরে ছুঁয়ো না বাচ্চা। সরলা দাঁতগুলো একটু বড় বড়। সাধারণত কোনো সময় সেগুলি সম্পূর্ণ ঢাকা পড়ে না। 20 মিনিট শ্বশুর বাড়ি কাটাইয়া বাড়ি ফেরার সময় দেখা গেল তার অধর ও ওষ্ঠে এক নিবিড় মিলন হইয়াছে। ভিন্ন হওয়ার আগেই সরলাকে ভয়ানক যন্ত্রণা দিত। উঠানে বেড়া ওঠার আগে সরলা ছিল ভারী রোগা ও দুর্বল, কাজ করিত বেশি, খাইত কম। বকুনি শুনিয়া শুনিয়া কান ঝালাপালা দুটিয়া শম্ভু কখনো মিষ্টি কথায় ঢালিত না। 1 বছর একা থাকিয়া সরলার শরীরটি হইয়াছে নিটুর, মনটি ভরিয়া উঠিয়েছে সুখ ও শান্তিতে। রানীর মতো আছে সরলা। রান্না ছাড়া কোনো কাজে একরকম তাকে করিতে হয় না। পাড়ার একটি দুঃখী বিধবার কাজগুলি করিয়ে দিয়ে যায়। দোকান করার জন্য তার বাবা যত টাকা শম্ভুকে দিবে বলেছিল সব এখনো দেয়নি। অল্পে অল্পে দেয়া দোকানে উন্নতি করার সাহায্য করিতেছে। মাসে একবার করিয়া আসে দোকানের মজুদ মালপত্র বেচা কেনা হিসাব দেখিয়া যায়। প্রত্যেকবার মেয়েকে জিজ্ঞাসা করে ইতিমধ্যে শম্ভুর পত্নী প্রেমে সাময়িক ভাটাও কখনো পড়িয়াছিল কিনা। বড় সন্দেহ প্রবল লোকটা, বড় অবিশ্বাসী। নয়তো মেয়ের আহ্লাদে গদগদ ভাব আর ডোরে শাড়ির বহর দেখে পরেও কথাটা জিজ্ঞাসা জানিবার চেষ্টা করিত না। দুঃখ যদি সরলার কিছু থাকে সেটা তো আর এই পরম কল্যাণকর একা থাকিবার দুঃখ। বেড়ার ওধারে অশান্তি ভরা মস্ত সংসারটি কলরব দিন রাত্রি তার কানে আসে। ছোট বড় ঘটনাগুলি ঘটিয়া চলা এ বাড়িতে বসে সে অনুসরণ করিতে পারে। ছেলে মেয়েগুলি কখনো কাঁদে ক্ষুধায়, কখনো মার খাইয়া কাঁদে। বড় যা কখনো কখনো কারণে অকারণে চেঁচায়, ছোট যা কখনো খিলখিল করিয়া হাসিয়া উঠিয়া ধমক শোনে। ছোট দেবর কখনো কাকে খোঁচা দিয়া ঠাট্টা করে। কবে কে আত্মীয় স্বজন আসে যায়।
বেড়ার এক প্রান্ত হইয়া অন্য প্রান্ত পর্যন্ত সরলা স্থানে স্থানে কয়েক জোড়া ফুটা করিয়েছে। সরিয়া সরিয়া এই ফুটাগুলিতে চোখ পাতিয়া সে ঘন্টার পর ঘন্টা কাটাইয়া দেয়। ওই আবদ্ধের মধ্যে কিছুক্ষণ পাক খাইয়া আসিতে বড় ইচ্ছা হয় সরলার। নিজের বাড়ি আসিয়া সে দূরে শাড়ি ছাড়িল না, রান্নার আয়োজন করিল না। একবার শম্ভুর দোকানদারই দেখিয়া আসিয়া ঝটফট করিতে লাগলো। বিকালে তার বাবা আসিবে, বাপির সঙ্গে কিছুদিনের জন্য বাপের বাড়ি চলিয়া যাইবে কিনা তাই ভাবিতে লাগলো সরলা। কত কথা মনে আসে, আলস্যের প্রশ্রয়ে অবাধ্য বলে। শম্ভু বেকার ছিল, তাই আগে সকলে তাকে দিত যন্ত্রণা। ভিন্ন হইয়া আছে বলিয়া সকলে তার সঙ্গে ব্যবহার করে খারাপ। বেড়াটা ভাঙিয়া আবার ভাঙা বাড়ি দুইটাকে এক করিয়া দিলে ওরা কি তাকে খাঁটি করিবে না? তার স্বামী এখন রোজগার করে, ভবিষ্যতে আরো অনেক বেশি করিবে, এই সমস্ত ভাবিয়া। তবে মুশকিল এই, এখন যদি দোকানের এই ভাগ বসায়, দোকানের কিন্তু উন্নতি ঘটবে না। এমন একদিন কখনো কি আসিবে না যেদিন লোহার সিন্ধুকের টাকা রাখিতে হইবে শম্ভুকে? যত দূরে শাড়ি আড়িয়া আদায় করুক আর লজেন চুস খা, দোকানের আয়দায় মোটামুটি হিসাব তো সরলা জানে। তিন পুরুষের পালঙ্কে গিয়া সে শুইয়া পড়ে। কতদিন পরে ও বাড়ির সকলের ভয় ভালোবাসা ও সমীহ কিনিবার মতো অবস্থা তার হইবে। হিসাব করিয়া উঠিতে না পারিয়া বড় কষ্ট হয় সরলার। অনেকক্ষণ পরে উঠিয়া গিয়া অভ্যাস মতন সরলা একবার বেড়ার মাঝখানে ফুটায় চোখ পাতিয়া দাঁড়িল। দেখিল ও বাড়িতে বড় ঘরের দাওয়ায় বসিয়া শম্ভু সকলের সঙ্গে কথা বলিতেছে। মাঝে মাঝে শম্ভুকে সে বেড়ার ওদিকে দেখিতে পায়। এতে সরলা আশ্চর্য হয় না, সে পরের মেয়ে, সে যখন যায় শম্ভু তখন মাঝে মাঝে যাইবে বইকি। সরলার কাছে বিস্ময়কর মনে হয় শম্ভুর সঙ্গে সকলের ব্যবহার। ভিন্ন হওয়ার জন্য রাগ করা তো দূর থাক, কেউ যেন একটু বিরক্ত পর্যন্ত হয় না শম্ভুর উপর। বেড়া ডিঙানো মাত্রই ওপাশের মানুষগুলোর সঙ্গে শম্ভু যেন এক হইয়া মিশে যায়, এতটুকু বাধা পায় না। পুটি এক গ্লাস জল আনিয়া দিল শম্ভুকে। সকলের সঙ্গে কি আলোচনা করিতেছে সরলা বুঝিতে পারিল না। মন দিয়া সকলে তার কথা শুনিতে লাগলো, আর খুশি হইয়া কি যেন বলা বলি করিতে লাগলো নিজেদের মধ্যে। শম্ভু উঠিয়া আসিবার পরেও ওদের মধ্যে আলোচনা চলিতে লাগলো। সরলা অবাক হইয়া ভাবিতে লাগলো যে তার স্বামীর যোগ আছে অথচ তার যেন নাই। এমন কি গুরুতর ব্যাপার থাকিতে পারে যে এত পরামর্শ দরকার হয়? জিজ্ঞাসা করিতে শম্ভু বলিল, ও কিছু না, জমি জমা ভাগ বাড়ার কথা হচ্ছিল, আমার ভাগটা বেচে ফেলবো ভাবছি কিনা। কেন বেচবে কেন? শম্ভু মুখ ভার করিয়া বলিল, তুমি জানো না না, কবে থেকে বলছি তেল নুন বেচে লাভ নেই একদম। বাজারে একটা মণিহারির দোকান করব, তাতে টাকা লাগবে না? কোথায় পাবো টাকা জমি না বেচলে? সরলা বলিল, জমির থেকেও আয় তো হচ্ছে, দোকানে বেশি হবে। সরলা চিন্তিত হইয়া বলিল, কবে খুলবে বাজারে দোকান? পয়লা বৈশাখ খুলবো ভাবছি, এখন আমার অদেষ্ট। প্রকাণ্ড একটা হাই তুলিয়া মুখের সামনে তরি দিল শম্ভু, মাথা নাড়িল।
বাঁকা হইয়া বসিল, বলিল, তোমার বাবা বলেছিল সব শুদ্ধ 600 টাকা দেবে দোকান করতে। দোকান খোলার জন্য 100 দিয়ে বাকি টাকা আটকে দিলে। 1 বছরে আর মোটে 200 দিয়েছে। তারপর এমনি খুললে দোকান চালাতে পারে মানুষ, দোকান করতেও একসঙ্গে টাকা চাই। মনে মনে একটা জটিল হিসাব করিয়া সরলা বলিল, বাবা তো আসছে আজ, বাবাকে বলবো? শম্ভু বিষণ্ণ মুখে বলিল, বলে কি হবে? 20-30 টাকার বেশি একসঙ্গে দেবে না। আমি বললে নিশ্চয়ই দেবে, বলিয়া সরিয়া একগাল হাসি। তারপর বউকে লজেন চুষি দিল শম্ভু। কালো গালে অদৃশ্য রং আনিল, আর ফিসফিস করিয়া নিচের গোপন মতলবের কথা বলিতে লাগলো। মার হাতে কিছু টাকা হাতে আসে শম্ভুর। সব ছেলের চেয়ে শম্ভুকেই বেশি ভালোবাসে, তা তো জানে সরলা। ওই টাকাটা বাগানো ভিকেরে আছে শম্ভু, নয়তো এত বেশি ও বাড়িতে যাওয়ার তার কি দরকার? বাজারে মস্ত দোকান খুলিবে শম্ভু। এবারে আর দোকানদারি নয়, রীতিমতো ব্যবসাদারি। বাবাকে বাকি টাকাটা একসঙ্গে দেবার কথা বলিতে সরলা যেন না ভুলে। দুর্গা দুর্গা, না এবেলা আর রাধিবার দরকার নেই, ফলার টলার করিলেই চলবে। আহা, গরমে সরলার রাধিতে কষ্ট হইবে যে। সরলা জানে হিসাব ভুল হইতেছে, বাটকারা লাভের দিকে না ঝুঁকিবারই সম্ভাবনা আছে। তবু স্বামীর সঙ্গে আর বেশি দোকানদারি করা ভালো নয়। বাপের টাকায় স্বামীকে কিনে রাখিছে 1 বছর, এবার তাকে মুক্তি দেওয়াই ভালো, তাতে যা হয় হইবে। একদিন তো নিজেকে কোন রকম রক্ষা কবচ ছাড়াই স্বামীর হাতে সমর্পণ করিতে হইবে তার। তাছাড়া 1 বছর ধরিয়া স্বামী তাকে যেরকম ভালোবাসিয়াছে, সেটা শুধু নিজের মনের খুঁতখুঁটানির জন্য ফাঁকি মনে করা উচিত নয়। অবশ্য পেটে যে সন্তান আসিয়াছে, সেটা জন্মগ্রহণ করা পর্যন্ত অপেক্ষা করিয়া সবচেয়ে ভালো হইত। এতদিন একসঙ্গে বাস করিয়া সরলার কি আর জানিতে বাকি আছে? নিজের ছেলের মুখ দেখিলে শম্ভুর পাকা শক্ত মনটা কিরকম কাঁচা নরম হইয়া যাইবে। তবে ছেলেটার জন্মিতে এখন অনেক দেরি। তার আগে জমি বেচিয়া বাজারে মণিহারির দোকান খুলিয়া বসিলে শম্ভু ভাবিলে সব কীর্তি তার একার, কারোর কাছে কৃতজ্ঞ হওয়ার কিছু নেই। আগেকার কথা মনে করিয়া সরলা অবশ্য ভাবিতে উঠিতে পারিল কৃতজ্ঞতার কতখানি দাম আছে শম্ভুর কাছে। বাজারে মণিহারি দোকান খুলিয়া 2-1 বছরের মধ্যে এমন অবস্থা যদি হয় শম্ভুর যে মাঝখানে বেড়াটা ভাঙিয়া সরলা নির্ভয়ে এবং সুখে শান্তিতে একরকম বাড়ির কর্ত্রীর মতোই সকলের সঙ্গে বাস করিতে পারে, হয়তো অকৃতজ্ঞ পাষাণের মতো শম্ভু নিজেই তাকে দাবাইয়া রাখিবে, তবুও ভবিষ্যতেও সে তার বশে থাকিতে পারে, এইরকমই একটা সম্ভাবনা যখন দেখা গিয়াছে, এবারে হাল ছাড়িয়া দেখাই ভালো যে কি হয়। সরলার সন্দেহপ্রবণ অবিশ্বাস্য বাবা মেয়ের অনুরোধ শুনিয়া প্রথমটা একটু ভর খাইয়া গেল। একসঙ্গে 300 টাকা! জামাইকে আর 1 পয়সা না দেবার কথা এসে ভাবিতেছিল। দোকান যেমন চলিতেছে শম্ভু, তাতে 2 মানুষের খাইয়া পড়িয়া থাকা চলে, বড় লোকের মতন না হোক গরিবের মতন চলে। জামাইকে বড় লোক করিয়া দেবার ভার গ্রহণ সে করিয়া নাই। মোট 600 টাকা অবশেষে দিবিয়া বলিয়েছিল। তবে সংসারে কত সময় অমন কত কথা বলে, সব কি আর চোখ কান বুঝিয়া অক্ষরে অক্ষরে পালন করা উচিত না? তাই মানুষ পারে, অবস্থা বুঝিয়া করিতে হয় ব্যবস্থা। তাছাড়া বাজারে মণিহারি দোকান খোলার মতো দুর্বুদ্ধি যদি শম্ভু করিয়া থাকে,
কাঁদিয়া কাটিয়া সরলা অনর্থ করিতে থাকে। কত কষ্টে বাপির কাজ হইতে সে আদায় করিয়া দিতেছে। শম্ভু তাকে বোঝানোর চেষ্টা যতটা দরকার ছিল তার চেয়ে বেশি কাঁদা কাটা করে। দেবে বলেছিলেন, এখন দেবে না বলছো বাবা? বলিতে বলিতে দুঃখে অভিমানে বুকটাই যেন ফাটিয়া যাইতেছে সরলার। একসঙ্গে 300 টাকা দেওয়া সরলার বাবার পক্ষে সহজ না। তবুও একবেলা মেয়ের আক্রমণ প্রতিরোধ করিয়া সে হার মানিল। ছেলে তার আছে 3টা, কিন্তু আর মেয়ে নাই। সরলা তার একমাত্র মা মরা ছোট মেয়ে। কোথায় দোকান করিবে, কি রকম দোকান করিবে, কতটা টাকা জিনিস রাখিবে সে, আর কত টাকা পুঁজি রাখিবে হাতে, শম্ভুকে এইসব অনেক কথা জিজ্ঞাসা করিয়া সরলার বাবা গম্ভীর চিন্তিত মুখে বিদায় হইল। সরলা বলিল, দেখলে? শম্ভু যথোচিতভাবে কৃতজ্ঞতা জানিল। স্বামীদের যেভাবে স্ত্রীকে যেভাবে কৃতজ্ঞতা জানানো উচিত ঠিক সেভাবেই নয়, নম্রভাবে সবিনয় শ্রদ্ধার সঙ্গে। এই সময় বেড়ার ওপাশে হঠাৎ শোনা গেল ছোট বউ খিন্তির খিলখিল হাসি। বেড়ার ফুটায় সে চোখ পাতিয়াছিল নাকি এতক্ষণ? তাদের আলাপ শুনিতেছিল। রান্নার চালাটার পিছন দিয়া ঘুরিয়া সরলা চোখের নিমেষেই ও বাড়িতে গিয়া হাজির হইল। বৈদ্যনাথ, খেমতি আর বাড়ির কুকুরটা ছাড়া উঠান নির্জন। উঠানের বেড়া আর ধানের বড়াইটার মাঝখানে দাঁড়াইয়া রসিক বৈদ্যনাথ স্ত্রীর সঙ্গে রসিকতা করিতেছিল। সবাই কোথায় গেছে এলো ছোট বউ? কাছে আসিয়া খেমতি ফিসফিস করিয়া বলিল, ঘরে। সেটা সম্ভব। চৈত্র দুপুরে ঘরের বাইরে কড়া রোদ আর গরম বাতাস, কিন্তু এদের দুজনের কি ঘর নাই? এখানে এরা কি করিতেছে এই সময়? হাসাহাসি। নিজে বাড়িতে ফিরিয়া বারান্দা ছাড়িয়া এবার সরলা ও শম্ভুর ঘরে গেল। 3 পুরুষের পুরনো পালঙ্কে শুইয়া সরলার চোখ বুজিল। শম্ভু বসিয়া বসিয়া টানিতে লাগিল তামাক। নিজেই তামাক টানিল যে শেষ হইতে হইতে দুপুরে এবং রাত্রিরে সরলার ধৈর্য চৈত্যে ঘটে। আজ দেখা গেল সে ঘুমাইয়া পড়িয়াছে। হয় বাপের সঙ্গে সমস্ত সকালবেলা লড়াই করিয়া, না হয় বৈদ্যনাথ ও খিমতিকে ধানের বড়াইয়া আড়াইলে রোদে দাঁড়াইয়া হাসাইয়া দেখিয়া সরলা বোধহয় শ্রান্ত হইয়া পড়িয়াছিল। দিন 7 পরে শম্ভু সকালবেলা সরলার বাবার কাছ হইতে টাকা আনিবার জন্য রওনা হইল। গেল ওই বাড়ি হইয়া। দোকানে নতুন মাল আনা সে কিছুদিন আগেই বন্ধ করিয়াছিল। অনেক জিনিস ফুরাইয়া গেছিল, অনেক খদ্দার ফিরিয়া গেছিল। মনে হয় দোকানে যেসব জিনিস রাখা চলিবে না, চাল ডাল মশলাপাতি, সেসব শেষ হইয়া যাওয়াই ভালো। তাই আজকাল একটা দিনের জন্য দোকানটা সে বন্ধ রাখিতে যায় না। বৈদ্যনাথ আসিয়া বসিয়াছে দোকানে। বেকার রসিক বৈদ্যনাথ, শম্ভুর যে ছোট ভাই, এবং যে দুপুর রোদে উঠানে ধানের বড়াইয়া আড়ালে দাঁড়াইয়া দাঁড়াইয়া বউয়ের সঙ্গে হাসি হাসি করছিল। শম্ভু একদিন বেকার ছিল, বউ ছিল শম্ভু ছ্যাঁকড়া গাড়ির ঘোড়ার মতো হাড্ডিসারও। বউ খেন্তি বা এমন কি রূপসী পরীর মতো। ওর মাথায় বড় ছিট আছে। 1 বছর আগেকার সরলার মতো কম খাইয়া বেশি খাটিতে খাটিতে কারণের চেয়ে অকারণে বেশি খিলখিল করিয়া হাসে। বেকার অবস্থায় একবারও নয়,
দোকানদার হওয়ার পরেও শম্ভুকে কয়েকবার হাসাহাসি করিতে দেখিয়াছে সরলা, কিন্তু সে অন্য একজনের সঙ্গে। তারপর শম্ভু বউকে কিনিয়া দিয়েছে ডুরে শাড়ি। অন্য অনেকের সঙ্গে বৈদ্যনাথ হাসাহাসি করে, থিমটিকে কখনো কিছু কিনিয়া দেয় না। কি করিয়া দেবে, পয়সা নাই যে। দু ভাইয়ের মধ্যে প্রবৃত্তা কি আশ্চর্যজনক! না মেনে পর্যন্ত নাথের মেয়ে। ওটা বাদ দিলেই একজন শম্ভু আরেকজন বৈদ্য। মর না বাজাইয়া দোকানে তাকের আড়ালে দাঁড়াইয়া সরলা বৈদ্যনাথে অনুপস্থিত দোকানদারি দেখে। মালপত্রের অভাবে কেমন ফাঁকা ফাঁকা লক্ষ্মী ছাড়া মনে হয় দোকানটা। কয়দিন হইতেই মনটা ভালো ছিল না সরলার। উঁচু দাঁত দুটি অনেক সময় ঢাকা পড়িয়া যাইতেছিল। পাকা দোকানের মেসে, কাঁচা দোকানের বুক। তার কেবল মনে হইতেছিল ভুল হইয়াছে। শুধু লোকসান নয়, একেবারে সে দেউরিয়া হইয়া পড়েছে। কিছুদিন হইতে কিরম যেন হইয়া উঠিয়াছে পারিপার্শ্বিক অবস্থাটা সার। সে বুঝিয়া উঠিয়াছে পারে না, তবুও চোখ কান বুঝিয়া সব না বোঝা অবস্থা ও ঘটনাগুলিকে পরিণতির দিকে চলিতেছে সাহায্য করিতেছে। আজকাল শম্ভু ঘন ঘন ওই বাড়ি যাতায়াত করা শুরু করেছে। ভাইদের সঙ্গে পরামর্শ করিতেছে। সেটা না হয় জমি জমার ভাগ বাটোয়ারার জন্য হইল, কিন্তু শম্ভুর সঙ্গে ও বাড়ির সকলের ব্যবহার। ও বাড়িতে কি শুধু দেবদেবী বাস করে যে 1 বছর ধরিয়া এমন ভাবিয়া ভিন্ন হইয়া থাকিল, জমি জমার ভাগ বাটোয়া করিতে গেলেও শম্ভুর সঙ্গে ওরা সকলে পরম আত্মীয়র মতো ব্যবহার করিবে। তাছাড়া এখানকার দোকান তুলিয়া দিয়া বাজারে দোকান খুলিতেছে শম্ভু, সেজন্য ও বাড়িতে একটা উত্তেজনার প্রভাব ওরা আসিবে কেন? ওদের কি আসিয়া যায়? বেড়ার খুঁটায় চোখ রাখিয়া সরলা স্পষ্ট বুঝিতেছে ও বাড়ির বয়স্ক মানুষগুলি কি যেন হইয়াছে। অদূর ভবিষ্যতে বিবাহ উপনয়ন বড় রকম একটা ঘটনা ঘটিবার বাড়ির লোকগুলো যেমন করে, ওরাও করিতেছে অবিকল তেমনি। হইতে পারে শম্ভুর বাজারে দোকান খুলিবার একই সময় ওদের সংসারেও একটা বড় ব্যাপার ঘটিবার উপকৃত হয়েছে। তবে সেটা যে কি ব্যাপার তা সরলা জানিতে পারিতেছে না কেন। বেড়ার ওপাশে যা ঘটিবে সকলে গোপন না করিল, সরলার কাছে তা তো গোপন থাকার কথা না। আর সরলার কাছে সকলের কাছে যা গোপন করিবে, তার পক্ষে সেটা কি কখনো শুভকর হইতে পারে? শুধু টাকা আদায়ের চেষ্টার বদলে বাপের সঙ্গে এসব বিষয়ে পরামর্শ না করার জন্য সরলার দুঃখ হয়। মেয়ে মানুষে এত লোকের সরলোকে সে কি সামলাইয়া চলিতে পারে? চক্রান্তটা বুঝিতে পারিলে বরং আত্মরক্ষার চেষ্টা দেখিত, একটা বুদ্ধি খাটানো চলিত। সে যে অন্ধকারে হাতড়াইয়া বলিতেছে, শোধে গা ভাসাইয়া দিয়েছে। সে যে ঠিক করিয়াছে হাল ছাড়িয়া দেওয়াই ভালো। মেয়ে মানুষে, বউ মানুষে, তার কি উচিত এমন অবস্থা সৃষ্টি করিয়া রাখা যাহাতে তার বিরুদ্ধে সকলকে চুপি চুপি চক্রান্ত করতে হয়? দোকান খোরদার নাই দেখিয়া একসময় সে বৈদ্যনাথকে ভিতরে ডাকিল। আচ্ছা ঠাকুরপো, ও তোমাদের বাড়ি গিয়ে কি সব বলতো বলো তো? রসিক বৈদ্যনাথ বলিল, তা জানো না মেয়েটা, মেজ বউটা তোমার নিন্দে করত। তুমি নাকি দাদার এক কান ধরে ওঠাও আর এক কান ধরে বসাও। কানের ব্যথায় সরলার রাগিয়া বলিল, চাষার মতো কথাবার্তা হয়েছে তোমার বাপু। এদিকে 1 পয়সা রোজগার নাই,
কথা শুনলা গা জ্বলা মানুষের। বিক্রির পয়সা থেকে আজ কত গ্রাপ করবে তুমিই জানো। কদিন আগে ধানের মড়ায় আড়ালে বউয়ের সঙ্গে হাসাহাসি করিয়া পুরস্কার পাইয়া বৈদ্যনাথ দোকানে গিয়া বসিল। সরলা গালে হাত দিয়া রোয়াকে বসিয়া ভাবিতেন ভবিষ্যতের কথা। বড় ভাই উকিলের মৌরি, পারত নিজে একটা পাস দিবা 2 ক্লাস নিচে পড়িয়া একটা আড়িতে হিসাবের লেখার কাজ করে। এত সব দেখিয়া তার বাবা শম্ভুর সঙ্গে তার বিবাহ দিয়াছিল, তার দাঁত উঁচু কালো মেয়েকে। নাইবা দিত পাশের গায়ে জগৎ মানে